তো আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে আগে বোঝার চেষ্টা করব ডকুমেন্টেশন এবং স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে একটা ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া ফাইল প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে এম্বাসিতে এবং অথরাইজ এজেন্সিতে সাবমিট করব, এই বিষয়গুলো এ টু জেড। এটা কোন ওয়েবসাইটে গেছেন? হ্যালো, এটা কোন ওয়েবসাইটে গেছেন? এটা কোনো ওয়েবসাইট নয়, এটা একটা প্রেজেন্টেশন। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমরা একটু ইন্ট্রোডিউশন শেষ নেই। আজকে আমাদের সর্বপ্রথম বোঝার ব্যাপারটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। অ্যাকচুয়ালি কারা মূলত এই ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আপনারা কি আমার স্ক্রিনটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা কথা ছিল, আপনি গত ক্লাসে বলেছিলেন যে আমাদের মালয়েশিয়া রেকর্ডেড ক্লাস দিবা, বাট আমাদের কোথাও কোনো ক্লাস। জি, অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। এই ব্যাপার নিয়ে আমরা ক্লাসের লাস্টে আলোচনা করব। এখন আমরা আমাদের প্রধান আলোচনার যে বিষয় ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত, এটা আমরা শেষ করি। এরপরে আমরা একে একে আমাদের জটিলতাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে যে আমরা প্রিভিয়াসলি দেখেছি ফ্রেশ পাসপোর্ট হলেও ইন্দোনেশিয়া থাইল্যান্ড, মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু ফিলিপাইন, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে এম্বাসি থেকে ভিসার রেশিও বা মানে ভিসা হওয়ার সম্ভাবনার যে ব্যাপারটা, এটা একটু কম থাকে। তো আপনি ব্যক্তি অথবা আপনার যে ক্লায়েন্টের ফাইলটা করবেন অবশ্যই চেষ্টা করবেন যেন ওই ব্যক্তির দু একটা কান্ট্রি ভিজিট থাকে এমন ব্যক্তির প্রোফাইলটা নিয়ে কাজ করতে। এম্বাসিতে অথবা অথরাইজ এজেন্সিতে যে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ইন্দোনেশিয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2টা কান্ট্রি ভিজিট থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। ফিলিপাইনের ক্ষেত্রেও সেম, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোফাইলটা যদি অনেক বেশি ভালো হয়, লাইক অনেক ভালো চাকরি করে অথবা বিজনেস করে, সেক্ষেত্রে তার ব্যাংক স্টেটমেন্ট যদি অনেক ভালো হয়ে থাকে ফিলিপাইন এম্বাসি ভিসা দেয়। তো এট ফার্স্ট আমরা রিকোয়ার্ড ডকুমেন্টস এর দিকে আসি ফর অল অ্যাপ্লিকেন্টস। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এবং ফিলিপাইনের ক্ষেত্রে সকল ডকুমেন্টস এর হার্ড কপি গুলা আপনাকে এম্বাসিতে এবং অথরাইজড এজেন্সিতে জমা দিতে হবে। আমি এখানে একটু বলে রাখি, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফাইলটা রেডি করে এম্বাসিতে চলে যেতে হবে। আর ফিলিপাইনের ক্ষেত্রে এম্বাসিতেও যেতে পারেন, বাট এই মুহূর্তে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট স্লটের জটিলতার কারণে আপনি চাইলে অথরাইজ যে এজেন্সিগুলো আছে এদের মাধ্যমে আপনার ফাইলটাকে সাবমিট করতে পারবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। সেকেন্ডলি হচ্ছে আপনার ফটো, ছবি। প্রত্যেকটা কান্ট্রির জন্যই আলাদা আলাদা ডাইমেনশনের ছবির রিকোয়ারমেন্ট থাকে। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট সাইজ, যদি মিলিমিটারে চিন্তা করেন আপনি, তাহলে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার এই সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের গ্লোসি পেপারের ছবি আপনাকে তৈরি করে 2 কপি ছবি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে ইন্দোনেশিয়ার ফাইল সাবমিশনের ক্ষেত্রে প্রিভিয়াস লাস্ট 10 বছরে আপনার যে ট্রাভেল হিস্ট্রিটা আছে
এইটাকে বেস করে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, একটা ডক্স ফাইল তৈরি করতে হবে, যেখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনি লাস্ট 10 বছরে কোন কোন কান্ট্রি ভিজিট করেছেন। এরপর হচ্ছে একটা ট্রাভেল আইটিনারি। আপনাকে একটা ট্রাভেল আইটিনারি তৈরি করতে হবে। আপনি যে দিন থেকে যে দিন পর্যন্ত ইন্দোনেশিয়াতে ট্রাভেল করবেন, প্রত্যেকটা দিনে আপনি আপনার যে কার্যক্রমটা বা আপনার যে ভ্রমণ চিন্তা, সেটাকে একটা ট্রাভেল আইটিনারি, একটা প্যারাগ্রাফের মতো করে তুলে ধরতে হবে। এরপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ইন্দোনেশিয়া জন্য আপনাকে একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করে যেতে হবে আপনার ইন্টেন্ডেড ট্রাভেল ডেট অনুযায়ী। এটার জন্য আপনি বিভিন্ন এজেন্সি আছে যারা ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছেন, তাদের মাধ্যমে এটা আপনি সংগ্রহ করতে পারবেন, লাইক বিমাফাই। এছাড়াও হচ্ছে আপনার টিন এবং ট্যাক্স রিটার্ন কপি যদি থেকে থাকে, এটা সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন কপি যদি থাকে, তাহলে এটা আপনার ফাইলে সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে খুবই উপকার করবে। এরপরে আমরা আসি ফিলিপাইনে। ফিলিপাইনের ক্ষেত্রে আপনার সকল পাসপোর্ট কপিগুলোকে জমা দিতে হয় না। এক্ষেত্রে শুধু আপনার রিসেন্ট যে পাসপোর্ট কপিটা আছে, একদমই রিসেন্ট, এই পাসপোর্ট কপিটার হার্ড কপিটা জমা দিলেই হয়। ফটো 2 কপি। ফটো সাইজটা অবশ্যই মনে রাখবেন 2x2। ইট মিনস সমান থাকতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং গ্লোসি পেপারে হতে হবে। এছাড়াও আপনাকে ইন্দোনেশিয়ার মতো একটা ট্রাভেল আইটিনারি তৈরি করতে হবে। আপনি যেদিন থেকে যেদিন পর্যন্ত আপনি ফিলিপাইনে ট্রাভেল করবেন, প্রত্যেক দিনের একটা ছোট্ট আইটিনারি আপনাকে তৈরি করতে হবে, লাইক আপনি কোথায় ঘুরতে চাচ্ছেন বা কোথায় কোথায় ঘুরবেন। আপনি অ্যারাইভ করা থেকে শুরু করে ডিপার্চারের আগ পর্যন্ত আপনার অ্যাক্টিভিটিস গুলাকে একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো করে একটা ট্রাভেল আইটিনারি তৈরি করে আপনার জমা দিতে হবে। এর পাশাপাশি টিন ট্যাক্স সার্টিফিকেট, সেম লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন কপিও আপনাকে ফাইলের সাথে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। একটা ওয়েল সমস্যা নেই, 1 বছর 2 বছর থাকলেও হবে। আর যদি নাই থাকে, একান্তই কারো না দিতে পারলে সমস্যা নেই, তবে দিতে পারলে খুবই ভালো। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন প্লিজ। ইন্দোনেশিয়া ক্লাস শেষে করলে ভালো হয়, ক্লাসটা কন্টিনিউ করলে ভালো হবে। এবার হচ্ছে আমরা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এর দিকে আসি। ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের ক্ষেত্রে আপনার এক এক করে আসি আমরা। প্রথমে ইন্দোনেশিয়াতে একটু লক্ষ্য করি। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে একজন অ্যাপ্লিকেন্ট তার ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সিতে অবশ্যই 3 লক্ষ টাকা মিনিমাম ব্যালেন্স দেখাতে হবে। লাস্ট 6 মান্থের ট্রানজেকশন থাকতে হবে। প্রতি মাসেই কমপক্ষে কয়েকবার ট্রানজেকশন থাকতে হবে লাস্ট 6 মান্থের মধ্যে। এবং লাস্ট যখন আপনি ব্যালেন্সটা উত্তোলন করবেন বা স্টেটমেন্টটা উত্তোলন করবেন, তখন যেন 3 লাখ টাকা স্টেবল থাকে। এটা আপনার অ্যাপ্লিকেশনে ভালো হবে। এন্ড ফিলিপাইনের ক্ষেত্রে একটু জটিলতার, এখানে একটু বোঝার ব্যাপার আছে, একটু লক্ষ্য করে শুনবেন। ফিলিপাইনের ক্ষেত্রেও সেম 6 মাসের স্টেটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে আপনি যে 6 মাসের স্টেটমেন্টটা তুলছেন, ওই স্টেটমেন্টের লাস্ট যে মাসটা থাকবে, লাস্ট একদম লাস্ট, আমি যদি একটু বুঝিয়ে দেই, ধরেন আপনি জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের একটা স্টেটমেন্ট তুলেছেন। এর মধ্যে আপনার লাস্ট মান্থ হচ্ছে জুন মাস। এই জুন মাসে 2 লাখ টাকার নিচে স্টেটমেন্ট নামতে পারবে না, তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না ফিলিপাইন এম্বাসির কাছে। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার স্টেটমেন্টে যেন লাস্ট মান্থে 2 লাখ টাকার নিচে না নামে। এভাবে করে একটা স্টেটমেন্ট
রেডি করে দেন আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, না হলে আপনার স্টেটমেন্টটা অ্যাপ্লিকেবল হবে না, গ্রান্টেড হবে না। আপনাদের কারো কি এই বিষয়ে কোনো কোশ্চেন আছে? তো আমি আমার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তাই না? এবার হচ্ছে এডিশনাল রিকোয়ারমেন্টস ফর বিজনেসম্যান। তো আমরা প্রিভিয়াসলিও দেখে আসছি যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কান্ট্রিতেই সেম রিকোয়ারমেন্ট। আপনি যত ভালো কান্ট্রির দিকে উঠবেন, লাইক এগুলা তো এশিয়ার মধ্যের কান্ট্রি, এরপরে সেনজেন আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, আফটার দ্যাট আমেরিকা আছে। তো এই সকল কান্ট্রিতে যেটা হয় আপনার রিকোয়ারমেন্ট আরো বেড়ে যায়। তো এছাড়া প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রেই বিজনেসম্যান বলেন, জব হোল্ডার বলেন, সকলের ক্ষেত্রেই এই মেইন রিকোয়ারমেন্ট গুলা থেকে থাকে। যদি বিজনেসম্যান হয়ে থাকে তার অবশ্যই ট্রেড লাইসেন্সটা নটারাইজ ইংলিশ ট্রান্সলেশন সহ থাকতে হবে, একদম লেটেস্ট রিনিউ করা কপিটা। আই মিন এখন আপনার রানিং চলতেছে 25-26 সেশন, তো এই সেশনেরটা। এরপরে হচ্ছে আপনার বিজনেস আইডেন্টিটি প্রুফ করার জন্য অবশ্যই বিজনেসম্যানের বিজনেস প্যাড থাকবে, যেটাকে বলা হয় কোম্পানি প্যাড, ভিজিটিং কার্ড থাকবে তার আইডেন্টিটি প্রুফ করার জন্য। তো এই সকল তার ট্রেড লাইসেন্স, কোম্পানি প্যাড, ভিজিটিং কার্ড, এগুলার হার্ড কপি আপনাকে জমা দিতে হবে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে। এরপরে আমি প্রিভিয়াসলি বলেছি যদি কোম্পানিটা লিমিটেড কোম্পানি হয়ে থাকে বা শেয়ার কোম্পানি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই মেম্বারশিপের পেপার থাকে, লিগাল ডকুমেন্টস থাকে, মেমোরেন্ডাম থাকে, ইনকর্পোরেশন সার্টিফিকেট থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট সার্টিফিকেট থাকে, বিন সার্টিফিকেট থাকে। প্রত্যেকটা বিজনেসম্যানেরই বিন সার্টিফিকেট থাকে, বিজনেস একটা সার্টিফাইড সার্টিফিকেট। তো যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই সকল ডকুমেন্টস থাকলে এগুলারও এক কপি অবশ্যই ইংলিশ ট্রান্সলেশন সহ নোটারাইজড করে ফাইলের সাথে অ্যাটাচ করে রাখতে হবে। এক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা চাইলে সেভিংস অ্যাকাউন্টও ইউজ করতে পারেন, অথবা আপনার বিজনেস যে অ্যাকাউন্টটা আছে কারেন্ট অ্যাকাউন্ট সেটাও ইউজ করতে পারেন। এইটা হচ্ছে বিজনেসম্যানের ক্ষেত্রে। এরপর চলে আসি আমরা অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে সে কি রিকোয়ারমেন্ট থেকে থাকে বা জমা দিবে, সেটা হচ্ছে সেম প্রিভিয়াসলি যেমন বলেছিলাম, আপনার যে কোম্পানিতে জব করছে সে কোম্পানি থেকে একটা এনওসি পেপার নিতে হবে। ইট মিনস নো অবজেকশন সার্টিফিকেট ফর এমপ্লয়ার। তো আপনি আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নেবেন। এরপর হচ্ছে অবশ্যই যেহেতু আপনি একজন চাকরিজীবী জব করছেন, তো আপনার ডেজিগনেশন অবশ্যই আছে একটা, সেই অনুযায়ী আপনার ভিজিটিং কার্ড আছে, অফিস আইডি কার্ড আছে। এটা হচ্ছে আপনি যে একজন জব হোল্ডার, আপনার আইডেন্টিফিকেশন প্রুফ। এর পাশাপাশি আপনি যেটা করবেন, স্যালারি সার্টিফিকেট, আপনি যে স্যালারি পাচ্ছেন এটা প্রুফ করার জন্য আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাচ্ছেন, এই ব্যাংক স্টেটমেন্টের টাকাটা কোথা থেকে আসছে, আপনার চাকরির দ্বারাই তো আসছে, উপার্জন থেকে। এই উপার্জন উৎসটা আপনাকে সার্টিফাইড করার জন্য আপনি চাইলে একটা স্যালারি সার্টিফিকেট আপনার কোম্পানি থেকে নিয়ে নিতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপর হচ্ছে আপনার চিলড্রেন এবং স্পাউসের জন্য। চিলড্রেনের ক্ষেত্রে যদি ইনফ্যান্ট হয়ে থাকে, একদমই কম বয়সে হয়ে থাকে, 2 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট হলেই হবে। এর পাশাপাশি সে যদি তার থেকে একটু বয়সে হয়ে থাকে, লাইক স্টুডেন্ট, স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, আন্ডার 18, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের পাশাপাশি তার স্কুল আইডি কার্ডটাও জমা দিতে হবে। এবং যদি পারে সে যেই স্কুলে বা কলেজে অধ্যয়নরত অবস্থায় আছে সেখান থেকে একটা এনওসি পেপার, তার ইন্টেন্ডেড ট্রাভেল অনুযায়ী সেখানে উল্লেখ থাকবে, লাইক
তার এই ট্রাভেলে তার স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষের কোনো বাধা নেই। এরপর হচ্ছে স্পাউস। যদি ক্লায়েন্টের সঙ্গে তার স্পাউস, তার স্ত্রী ট্রাভেল করতে চায়, অ্যাকম্পানি করতে চায়, সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটটা জমা দিতে হবে। ম্যারেজ সার্টিফিকেট বেসিকলি আমাদের কান্ট্রিতে ইংলিশেই হয়ে থাকে। নিকানামা আরেকটা পেপারস থাকে, লিগালাইজেশন ডকুমেন্টস, ওইটা বাংলায় হয়ে থাকে। ওইটা যদি বাংলায় থেকে থাকে তাহলে অবশ্যই ইংলিশে ট্রান্সলেশন করে নটারাইজড করে জমা দিতে হবে। আর যদি আপনাদের একটু খেয়াল রাখবেন, যদি পাসপোর্টে স্পাউস মেনশন করা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকানামা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার স্বামী এবং স্ত্রী দুইজনের পাসপোর্টেই স্পাউস মেনশন থাকতে হবে, আদারওয়াইজ এটা পসিবল নয়। এবার আমরা একটু আসি ভিসা অ্যাপ্লিকেশন স্টেজ। তো প্রিভিয়াসলি এই পর্যন্ত আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে যেই ক্যাটাগরিতে পড়ছে সেই অনুযায়ী এট ফার্স্ট আমাদেরকে ডকুমেন্টগুলো রেডি করতে হবে। রেডি করার পরে আমরা ফিলিপাইনের জন্য যে অথরাইজ এজেন্সি আছে পিনয় এবং মাস, তাদেরকে বা তাদের নিকট গিয়ে ফাইলটা সাবমিশন করব এবং সেখানে গিয়েই পেমেন্টটা সম্পন্ন করতে হবে। আপনার যে ভিসা পেমেন্টটা আছে সেই পেমেন্টটা সম্পন্ন করতে হবে। এজেন্সি ক্ষেত্রে আপনার ফাইলটা 25 থেকে 30 ওয়ার্কিং ডেজ, অবশ্যই এটা মনে রাখবেন, কর্মদিবস। যে সকল দিনে কাজ চলমান, বন্ধের দিন এর মধ্যে কাউন্ট হবে না। 25 থেকে 30 কর্মদিবস বলতে আপনাকে ধরে নিতে হবে 1.5 মাসের মতো সময় লেগে যেতে পারে। এর আগে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনাকে অবশ্যই 1.5 মাস ধৈর্য নিয়ে আপনার ফাইলটা এম্বাসিতে সাবমিট করতে হবে। আপনাকে অবশ্যই ফাইলটা যথাযথভাবে চেক দিয়ে কোথাও কোনো ভুল আছে কিনা বা আরেকটু সুন্দর করা যায় কিনা, এগুলো সবকিছু চিন্তা করে ফাইলটাকে সঠিকভাবে গুছিয়ে আপনাকে ফাইলটা এম্বাসিতে জমা দিতে হবে অথবা অথরাইজ এজেন্সিতে জমা দিতে হবে। যদি কোথাও ভুল থাকে আপনার ভিসা ক্যান্সেলেশনের সম্ভাবনা থাকবে। এনাদের অফিস হচ্ছে গুলশান 2 এ। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আপনারা একটা ট্রাভেল হিস্ট্রি দেখতে পাচ্ছেন একটা ক্লায়েন্টের। তো এটা হচ্ছে একটা ট্রাভেল হিস্ট্রি। লাইক প্রথমে আপনি এরকম ছোট করে একটু লিখে দিলেন যে মাই ট্রাভেল হিস্ট্রি ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। এরপরে আপনার ট্রাভেলার ইনফরমেশন, তার নাম, যে ব্যক্তি ট্রাভেল করছে, ভিসা অ্যাপ্লিকেন্ট যিনি, এবং তার পাসপোর্ট নাম্বার, সে কোন কান্ট্রি, অবশ্যই বাংলাদেশের হলে বাংলাদেশি, যদি আদার্স কোনো কান্ট্রির হয় সেই কান্ট্রি। এরপরে আপনার লাস্ট 10 ইয়ার্সে কোন কোন কান্ট্রি ভিজিট করেছে, একদম রিসেন্ট থেকে শুরু করে 10 ইয়ার্স পর্যন্ত একটু উল্লেখ করে দিবেন, এবং সে কতদিন সেখানে স্টে করেছিল সেটাও একটু উল্লেখ করে দিতে হবে। এটা পাসপোর্ট অনুযায়ী, যেমন আমার ক্লায়েন্ট হচ্ছে যে শ্রীলঙ্কা রিসেন্টলি, তার পূর্বে মালদ্বীপ, তার পূর্বে মালয়েশিয়া, তার পূর্বে সিঙ্গাপুর, এবং অবশ্যই আপনার এন্ট্রি এবং এক্সিট ডেটটা এখানে উল্লেখ করতে হবে। আপনার পাসপোর্টের স্ট্যাম্পিং দেখিয়ে আপনি কত তারিখে এন্ট্রি করেছিলেন, কত তারিখে এক্সিট করেছিলেন, এবং সেই অনুযায়ী কতদিন ওই কান্ট্রিতে স্টে করেছিলেন, এই বৃত্তান্তটা আপনাকে তুলে ধরতে হবে লাস্ট 10 ইয়ার্সে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এম্বাসির একটা রিকোয়ারমেন্ট। এবার আমরা আসি ইন্দোনেশিয়ান একটা ফর্ম, যেটা ইন্দোনেশিয়ান ফাইলের সাথে আপনাকে অ্যাটাচ করে জমা দিতে হবে। একদমই সিম্পল একটা ফর্ম, যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে ফর্মটা। এখানে 2টা পেজের একটা ফর্ম। প্রথম পেজটা মূলত আপনাকে ফিল আপ করতে হবে, সেকেন্ড পেজটা
এম্বাসি থেকেই ফিল আপ করে নিবে। তো এখানে মূলত কি আছে এই ফর্মে, কি আপনাকে মূলত ফিল আপটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ডিটেল, অ্যাপ্লিকেন্ট যিনি আছেন প্রথমে হচ্ছে তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, তারপর হচ্ছে যে তার ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, পাসপোর্ট ইস্যু ডেট, একদম সিম্পল কিছু কোশ্চেন, এগুলার জাস্ট আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার উদ্দেশ্যটা কি ইন্দোনেশিয়াতে ভ্রমণের, এরপর হচ্ছে যে আপনি বাংলাদেশে আপনার অকুপেশনটা কি, আপনি কি করছেন, আপনার যদি অফিস থেকে থাকে, আপনি যদি বিজনেস করে থাকেন বা যে অফিসে আপনি জব করছেন সেটার লোকেশনটা, এবং হচ্ছে আপনি ইন্দোনেশিয়াতে যাচ্ছেন, একটা হোটেল বুকিং করছেন, তো ওই হোটেলের ডিটেলটা, আপনি যে দামি হোটেলটা বুকিং করবেন সেই হোটেলের ডিটেলটা, হোটেলটার নাম, তার অ্যাড্রেস, এরপর হচ্ছে যে আপনি আপনার একটা ভ্যালিড মেইল যেটা আপনাকে দিতে হবে, এবং এছাড়াও হচ্ছে যে আপনি কারেন্টলি বাংলাদেশের কোথায় অবস্থান করছেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, সেটাও এই ফর্মে উল্লেখ করতে হবে। একদম শেষে হচ্ছে আপনাকে আপনার একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিতে হবে, এবং আপনি যে অ্যাপ্লাই করছেন ওই কান্ট্রিতে কেন করছেন এই একটা উত্তর আপনাকে দিতে হবে। এখানে একটা কোশ্চেন আছে এমন যে রিজন ফর অ্যাপ্লাইং ভিসা, আপনি কেন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। তো সাপোজ আপনি কেন করছেন, ট্রাভেলের জন্য, আপনার সাইট সিইং এর জন্য, ভিজিটের জন্য, ওই কান্ট্রির যে কালচারাল হেরিটেজ আছে, ন্যাচারাল বিউটি যে বিষয়গুলো আছে, প্রাকৃতিক সৌন্দর্য বা তাদের ঐতিহাসিক বা হিস্ট্রিক্যাল যে ল্যান্ডমার্ক গুলো আছে, এগুলাকে দেখার জন্যই তো আপনি মূলত একজন টুরিস্ট এই সকল কারণেই তো ভিজিট করে থাকেন। তো আপনি এখানে ছোট্ট একটা নোট দিয়ে দিলেন। আর স্পন্সর যদি থাকে সেক্ষেত্রে স্পন্সরের ডিটেল দেওয়া যেতে পারে, নিচে একটা ঘর আছে, আর যদি স্পন্সর না থেকে থাকে এখানে নট অ্যাপ্লিকেবল এটা লিখে দিলেই হচ্ছে। এই হচ্ছে এই ফর্মের ডিটেল। সেম ভাবে ফিলিপাইনের ক্ষেত্রেও একটা ফর্ম ফিল আপ করতে হয়, এটা হচ্ছে ফিলিপাইনের ফর্ম, সেম, একদমই সেম কথা এখানেও উল্লেখ করতে হবে। আপনার জন্ম তারিখ, আপনি বাংলাদেশে কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার জেন্ডার, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, অবিবাহিত নাকি স্টুডেন্ট, এরপর হচ্ছে যে আপনার ফাদার এবং মাদারের নেম, এছাড়া হচ্ছে এর পাশাপাশি আছে আপনার পাসপোর্ট ডিটেল, পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট। এরপরে হচ্ছে যে আপনার সঙ্গে যদি কোনো আপনার রিলেটিভস বা আপনার কাছের মানুষ অ্যাপ্লাই করে থাকে সেই সংক্রান্ত কিছু বিষয়, যদি এটা ফর্মে আছে, একদম সিম্পল ওয়েতে আছে, আপনি জাস্ট খালি দেখে দেখে আপনার পাসপোর্ট, আপনার ট্রাভেল ডকুমেন্টস অনুযায়ী আপনি যে হোটেল করেছেন, টিকিট করেছেন সেই অনুযায়ী ফিল আপ করে নিলেই হচ্ছে, কোনো জটিলতার এখানে কিছুই নেই। জাস্ট একটা আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন, অ্যাপ্লিকেশনে যে সকল ডকুমেন্টস আপনি অ্যাটাচ করছেন তার একটা ছোট আইটিনারির মতো ধরে নিতে পারেন। এরপর হচ্ছে ফিলিপাইনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, একটা ট্যুর প্ল্যানিং করতে হয়, যে আপনি যেদিন থেকে যেদিন আপনি ফিলিপাইনে কাটাচ্ছেন, আপনার যখন থেকে আপনি ফিলিপাইনে অ্যারাইভ করছেন, পৌঁছাচ্ছেন, তখন থেকে শুরু করে যেদিনকে আপনি ফিলিপাইন থেকে বাংলাদেশে ব্যাক করছেন, ডিপার্চার করছেন, আপনার কি কি উদ্দেশ্য, কোথায় কোথায় আপনি ঘুরবেন, এই সকল ব্যাপারে একটা ছোটখাটো একটা আইটিনারি, আপনাকে একটা ট্যুর প্ল্যান আপনাকে একটা প্যারাগ্রাফের মতো করে স্টেপ বাই স্টেপ আপনাকে একটা পিডিএফ আকারে তৈরি করে ফাইলের সাথে অ্যাটাচ করে রাখতে হবে। তো এটা তৈরি করতে গেলে আপনি যে কোনো ভাবে করতে পারেন আপনার স্বাচ্ছন্দ্য মোতাবেক। তো আপনি প্রথমে আপনি কোথায় ভিজিট করছেন, কি কারণে ভিজিট করছেন, কতদিন থেকে কতদিন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভিজিট করছেন, এবার হচ্ছে ট্রাভেলার ইনফরমেশন একটু ছোট করে দিয়ে দিলেন, তার নাম, তার পাসপোর্ট নাম্বার, সে কোন দেশীয়, এরপরে আপনি কোন দিন ফিলিপাইনে অ্যারাইভ করছেন, পৌঁছাচ্ছেন, সেই দিন থেকে শুরু করে
প্রত্যেক দিন হচ্ছে যে আপনি কোথায় কোথায় ঘুরছেন, আপনি একদিন দেখা যাচ্ছে আপনি শপিং করবেন, একদিন আপনি একটু কালচারাল যে ল্যান্ডমার্ক গুলো আছে সেগুলা ভিজিট করবেন, এরপর দেখা যাচ্ছে যে আপনি একদিন একটা ডে ট্রিপ দিতে পারেন। ঠিক আছে, আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস করবেন। এই ব্যাপারগুলা উল্লেখ করে আপনার জাস্ট আপনি কি কি অ্যাক্টিভিটিস করছেন আর কি, এগুলা উল্লেখ করে আপনি যেদিনকে বের হচ্ছেন ওই দিনটা উল্লেখ করে আপনার ট্রাভেল টাইম অনুযায়ী শেষ করে আপনার এই আইটিনারিটাকে ক্লোজ করতে হবে। আর এর সাথে এডিশনাল ডকুমেন্টস আছে হচ্ছে যে আপনার টিকিট এবং হোটেল। এই ব্যাপারে রিসেন্ট প্রত্যেকটা ক্লাসেই বলা হয়েছে যে আপনি চাইলে যে কোনো এজেন্সির মাধ্যমে হোক বা আপনি নিজেই গোজায়ন আছে, শেয়ার ট্রিপ আছে, অথবা ট্রিপ ডিজাইনার আছে, এই টাইপের যে পোর্টাল গুলো আছে এখান থেকে আপনি ডামি টিকিট করে নিতে পারবেন। এর পাশাপাশি হোটেল বুকিং এর ক্ষেত্রে booking.com, আগোডা বা যাদের যে সকল ওয়েবসাইট আপনার পছন্দনীয় আছে সেখান থেকে আপনি ডামি হোটেল বুকিংও করে নিয়ে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে নিয়ে যেতে পারবেন। তো মোটামুটি আজকের আমাদের যেহেতু কোনো ফর্ম ফিল আপের তেমন কোনো কিছু ছিল না, তো এই হচ্ছিল যাবতীয় ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার ফাইল সম্পর্কে আলোচনা। এখন আপনারা ধীরে ধীরে আপনাদের প্রয়োজনীয় এবং জানার যেখানে যেটা জানা দরকার আছে আপনারা আস্তে ধীরে কোশ্চেন